ওকে, তাহলে আমি আরেকবার বলি আপনাদের যে মার্ক স্ট্রাকচারটা। আপনাদের প্রথম 10 মার্কস থাকবে আপনাদের অ্যাটেন্ডেন্স, সেটা পার্সেন্টেজ অনুসারে হবে। আপনারা যদি 10টা ক্লাস হয়, 10 দিন প্রেজেন্ট থাকেন, তাহলে 10 মার্কস। আর যদি 9 দিন থাকেন, তাহলে 9 মার্কস। এরকম করে পার্সেন্টেজ হিসেবে হবে আপনাদের অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? দেন হচ্ছে বাকি থাকে ক্লাস অ্যাসেসমেন্টের 20 মার্কস। সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন এবং ক্লাস টেস্ট। আর মিডের জন্য 30 মার্কস, আর ফাইনালের জন্য 40 মার্কস। এখন আমি যদি আপনাদের ইয়ারটা দেখাই, আমাদের কোর্স কন্টেন্টটা দেখাই, আমি একটু স্ক্রিন শেয়ার করছি। এটা হবে আমাদের কোর্স কন্টেন্ট। মিডের জন্য এইগুলা থাকবে, ফাইনালের জন্য এগুলা থাকবে। আর এই যে ডকুমেন্টটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা যে কোনো সময় অনলাইন অ্যাক্সেসে যে সেটা দেখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে টপিকস দেয়া আছে, আর এইখানে আমার ইনফরমেশন দেয়া আছে। এই নাম্বারে আপনারা আমাকে রিচ করতে পারবেন আপনাদের যদি কোনো প্রবলেমস থাকে, বা আপনারা আমাকে ইমেইলও করতে পারেন। আমি প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ওকে, এই গেল আমাদের মিডের টপিক, এবং এটা ফাইনালের টপিক। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি? তাহলে আমরা আহ পড়াশোনায় ব্যাক করি। আমাদের প্রথম টপিক হচ্ছে প্রপোজিশনাল লজিক। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন থাকতে পারে, যেহেতু আমাদের টপিকটা প্রপোজিশনাল লজিক, তাহলে প্রপোজিশন আসলে কি? যেহেতু আমাদের টপিকটা আমরা এই পড়তে যাচ্ছি, টপিকটার আসলে মিনিংটা জানা দরকার। প্রথমে আমরা জানবো এই প্রপোজিশন বলতে আসলে কি বোঝায়। প্রপোজিশন হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স, আমরা যে দৈনন্দিন কথাবার্তা বলি, সেই কথাবার্তার প্রতিটা বাক্য, এবং সে বাক্যটাই যদি আমি বলতে পারি বাক্যটা ট্রু অথবা ফলস, তাহলে সে ওই বাক্যটা হয়ে যাবে প্রপোজিশন। সাপোজ আমি যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, উই ক্যান কাম টু দ্য কনক্লুশন দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ ঢাকা সত্যি বাংলাদেশের ক্যাপিটাল। অথবা ইফ সামন সেজ 1 + 0 = 1, অ্যান্ড আমরা বলতে পারি এটাও সত্য কথা, 1 + 0 সত্যি 1। And if someone says 0 + 0 = 2, then we can say that the statement is false, অর্থাৎ এই স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে বোঝা গেল এই যে তিনটা সেন্টেন্স আমরা দেখলাম, তিনটা সেন্টেন্সে কিন্তু আমরা বলতে পারি ইটস আইদার ট্রু অর আইদার ফলস। কিন্তু আমাদের কেউ যদি বলে এখন সময় কত, হোয়াট টাইম ইজ ইট, আমরা কিন্তু বলতে পারি না এটা সত্য কথা না মিথ্যা কথা। আমরা কিন্তু এই সেন্টেন্সটার উপর কোনো কনক্লুশন আনতে পারি না, ঠিক আছে?
সো এইটা প্রপোজিশন বলা যাবে না। তারপরে কেউ যদি বলে x+1 ইকুয়ালস টু 2, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ এক্স। সো আমরা বলতে পারি না এটা সত্য নাকি মিথ্যা। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা সত্য হয়ে যাবে, বাট ইফ x=2, দেন it will be wrong. But we cannot say that this statement is true, or we cannot say that the statement is false. আমরা বলতে পারি না এটা ট্রু নাকি ফলস, আমরা জানি না। এটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। সো আমরা এটাও প্রপোজিশন বলবো না। আশা করি আপনারা সবাই প্রপোজিশনের মিনিংটা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, নেক্সটে আসছে প্রপোজিশনাল লজিক। ও, আরেকটা কথা বলে দিই। আপনাদের এই যে ক্লাসটা আমি রেকর্ডিং করতেছি এবং আমি সেটা ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের লিংক দিয়ে দিব। ঠিক আছে, ওই যে বললাম না একটা অনলাইন ডকুমেন্ট, ওইখানে সব ডকুমেন্ট গুলা আছে, কোর্স গুলা আছে, যেখানে আমি আমার ইনফরমেশন দেখালাম। ওই ডান সাইডে ওইখানে আমি যদি একটু দেখাই তাহলে আপনারা তো ভালো করে বুঝতে পারবেন। এই যে এই লিঙ্কটায় যখন আপনারা ঢুকবেন, এইখানে আপনাদের ইউটিউব লিংক দেওয়া থাকবে, যেখানে গেলে আপনারা ক্লাস রেকর্ডিংটা দেখতে পারবেন। স্যার এটা কোথায় পাবো? আমি আপনাদের এটা লিংক দিয়ে দিব। ঠিক আছে, স্যার লিঙ্কটা কোথায় পাবো আমরা? দিয়ে দিব, সমস্যা নেই, কোনো না কোনো ভাবে দিয়ে দিব। এত টেনশন করার তো কিছু নাই। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম প্রপোজিশন কি। এখন আমরা দেখব প্রপোজিশনাল লজিকটা আসলে কি বোঝায়, বা প্রপোজিশন ভ্যারিয়েবলটা কি। আমরা একটু কিছু সেন্টেন্স দেখলাম, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, 1+1 = 2, 0+0 = 2, আইদার ইটস প্রপোজিশন অর নট। এখন আমরা দেখবো প্রপোজিশন কিভাবে আমাদের বানাতে হবে, আমরা একটা প্রপোজিশন কিভাবে বানাবো। আমাদের প্রপোজিশন বানানোর জন্য কিছু ভ্যারিয়েবল লাগবে, এগুলো PQRS হতে পারে। এবং আমরা তো জানি প্রপোজিশন ইজ দ্যাট অলওয়েজ ট্রু, এবং সেটা যদি ট্রু হয় সেটা আমরা টি দিয়ে ডিনোট করব, আর যদি সেটা ফলস হয় আমরা এফ দিয়ে ডিনোট করব। আর দুইটা ধরেন প্রপোজিশন আছে, সেটাকে আমরা যোগ বিয়োগও করতে পারি। যোগ বিয়োগ বললাম, কথাটাকে যোগ বিয়োগ আসলে বলা যায় না, কনজাংশন বলতে হয় বা ডিসজাংশন বলতে হয়। কারণ আমরা তো কখনো সেন্টেন্স টু সেন্টেন্স আসলে যোগ করতে পারি না, তাই না? আমরা ম্যাথমেটিক্যাল যে নাম্বার গুলো আছে সেগুলো যোগ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা ঠিক সেন্টেন্স টু সেন্টেন্স, একটা সেন্টেন্সের আর একটা সেন্টেন্স যোগ করতে পারি না, শুধু আমরা এখানে কনজাংশন বলবো। তারপর ইমপ্লিকেশন বলবো, আমাদের বাই ডিরেকশনাল আছে, আমরা একে একে সবগুলো সম্পর্কে জানবো। সো আমাদের কিছু ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের সাহায্যে আমরা প্রপোজিশন গুলোকে তৈরি করব, এবং সেই প্রপোজিশন গুলোকে আমরা টি অথবা এফ দিয়ে ডিনোট করব। আর আমরা যদি প্রপোজিশনের উপরে কিছু লজিক্যাল অপারেশন চালাতে চাই, সেজন্য আমাদের কিছু ভ্যারিয়েবল আছে, সরি, অপারেটর আছে। ঠিক আছে, লাইক নেগেশন, কনজাংশন। আচ্ছা, প্রথমে আমরা নেগেশন অপারেশন মানে
সম্পর্কে একটু ধারণা নিই। হোয়াট ইজ নেগেশন অপারেশন? আমরা কিন্তু নেগেশন অপারেশনের সাথে পরিচিত। যেমন আমরা যদি বলি পৃথিবী গোলাকার, এখন এর নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? পৃথিবী গোলাকার না, তাই না? অবশ্যই সে। তাহলে এটা কোন সেন্টেন্সের নেগেশন বলতে বোঝায় ওই সেন্টেন্সের বিপরীত। কেউ যদি বলে আর্থ ইজ রাউন্ড, এটাকে যদি আমরা পি দ্বারা ডিনোট করি, তাহলে নেগেশন অফ পি হবে কি? দ্য আর্থ ইজ নট রাউন্ড, তাই না? যদি কেউ বলে এটা হচ্ছে পি, দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে নেগেশন অফ পি কেমন হবে? দ্য আর্থ ইজ নট রাউন্ড। আর নেগেশন অপারেশনকে এরকম ডিনোট করা, পি এর নেগেশন হবে এরকম। ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আমরা কনজাংশন অপারেশন দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কনজাংশন অপারেশন হচ্ছে দুইটা সেন্টেন্সকে কাইন্ড অফ একসাথে বলা। একদম আমি যদি প্রথমে উদাহরণে চলে যাই, তাহলে আই অ্যাম এট হোম, কেউ যদি বলে আমি বাসায় আছি, এবং সে যদি কিছুক্ষণ পর বলে বৃষ্টি হচ্ছে, এবং আমরা যদি চাই এই দুইটা সেন্টেন্সকে একসাথে বলতে, তাহলে কিভাবে বলবো? আমি বাসায় আছি এবং বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে এন্ড বললাম, আমি বাসায় আছি এবং বাইরে বৃষ্টি হচ্ছে, এই এন্ডটাই হলো কনজাংশন। তাহলে কনজাংশন কি? কনজাংশন অফ প্রপোজিশন হলো পি এন্ড কিউ। এটা কিভাবে ডিনোট করা যায়? এইভাবে, কাইন্ড অফ উল্টা ভি। আচ্ছা, এখন কনজাংশনের যে ট্রুথ টেবিলটা আছে সেটা কেমন? ট্রুথ টেবিলটা হচ্ছে পি যদি ট্রু হয়, কিউ যদি ট্রু হয়, এদের কনজাংশনও হবে ট্রু। পি যদি ট্রু হয়, কিউ যদি ফলস হয়, তাহলে কনজাংশন হবে ফলস। পি যদি ট্রু ফলস হয়, কিউ যদি ট্রু হয়, তাহলে কনজাংশন হবে ফলস। দুইটাই যদি ফলস হয়, তাহলে কনজাংশন হবে ফলস। ঠিক আছে, এইটা হলো এর ট্রুথ টেবিল। এটা কিন্তু আমরা গুণ আকারে দেখতাম। টি যদি ইকুয়াল টু 1 ধরি আমরা, আর ফলস যদি 0 ধরি, তাহলে কনজাংশন অপারেশনকে আমরা গুণ দিয়ে মনে রাখতে পারি। 1 গুণ 0 ইকুয়াল টু 0, 0 গুণ 1 ইকুয়াল টু 0, 0 গুণ 0 ইকুয়াল টু 0, 1 গুণ 1 ইকুয়াল টু 1। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কেউ না বুঝে থাকলে কোশ্চেন করবে। আচ্ছা, এখন আসে অর অপারেশন, বা এখানে আমরা দেখছি কনজাংশন, এবার আছে ডিসজাংশন। সরি, একটা স্লাইড আমি মিস করছিলাম। আমাদের প্রথমে ডিসজাংশন, কনজাংশনের পরে আমরা দেখব ডিসজাংশন। ডিসজাংশন কেমন?
কেউ যদি বলে আমি বাসায় আছি এবং একটু পর বলে ইট ইজ রেইনিং, এই দুইটাকে আমরা যদি বলি আমি বাসায় আছি অথবা বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে সেটা হলো ডিসজাংশন। এটাকে ডিনোট করা হয় পি, ভি আকারের চিহ্ন, দেন কিউ। আর ডিসজাংশনের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম। এটাকে আমরা যোগ আকারে দেখতে পাই। টি ইকুয়াল টু যদি 1 হয় আর ফলস ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখেন 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা যে আমার আহ, যোগ অপারেশন, আমরা এটাকে বলতে পারি যোগ অপারেশন। আর এটা এইভাবে ডিনোট করা হয়। যদি একটা সেন্টেন্স হয় ইট ইজ রেইনিং আর একটা সেন্টেন্স হয় আই অ্যাম এট হোম, তাহলে এদের ডিসজাংশন হবে আই অ্যাম এট হোম অর ইট ইজ রেইনিং। কেউ না বুঝে থাকলে প্লিজ কোশ্চেন করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার, ট্রুথ টেবিলটা যদি আরেকবার বুঝাই দিতেন। ট্রুথ টেবিলটা আপনারা 1 এবং 0 আকারে যদি ধরেন তাহলে সহজেই বুঝতে পারবেন। ধরেন টি ইকুয়াল টু যদি আমি 1 ধরি এবং এফ ইকুয়াল টু 0, ট্রুথ ইকুয়াল টু যদি 1 ধরি, ফলস ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে দেখেন ট্রু আর ট্রু, অর্থাৎ 1 এবং 1। আর যেহেতু বলছি যোগ অপারেশন, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, সো টি ইকুয়াল টু এখানে 1। আর 1 প্লাস 0 তার কত হয় 1, টি ইকুয়াল টু 1। 0 প্লাস 1 ইকুয়াল টু কত হয় 1, সেটা এটা 1। 0 প্লাস 0 ইকুয়াল টু কত হয় 0, সেটা এটা ফলস, মানে 0। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসে আমাদের ইমপ্লিকেশন অপারেশন। ইমপ্লিকেশন ইজ কাইন্ড অফ এ কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং এটার সাইন হচ্ছে এরকম। ওকে, এটা আমি একটু দেখি এটাকে একটু বড় করা যায় নাকি। ওকে,
আচ্ছা, আমরা যেহেতু বলেছি ইমপ্লিকেশন একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আর এবং এটার সাইন হচ্ছে এরকম। এটা কি বলে, এটাকে কথায় বলে ইফ পি দেন কিউ। এরকম ইফ পি দেন কিউ। আর এটা যদি আমরা সেন্টেন্সে প্রকাশ করি তাহলে কেমন হবে? আই অ্যাম এট হোম এবং ইট ইজ রেইনিং। তাহলে আই অ্যাম এট হোম হয় যদি পি, আর ইট ইজ রেইনিং হয় যদি কিউ, তাহলে আমরা এইটাকে কথাই বলতে পারি ইফ পি দেন কিউ, অথবা ইফ আই অ্যাম এট হোম দেন ইট ইজ রেইনিং। ইফ আই অ্যাম এট হোম দেন ইট ইজ রেইনিং। পি যদি হয় আই অ্যাম এট হোম, কিউ যদি হয় ইট ইজ রেইনিং, তাহলে ইমপ্লিকেশন অপারেশনটা হবে আই অ্যাম এট হোম, ইফ আই অ্যাম এট হোম দেন ইট ইজ রেইনিং। বুঝা গেছে? আর এইখানে পি, পি কে বলা হয় হাইপোথিসিস, অ্যান্টেসিডেন্ট অথবা প্রিমিস। আর কিউ কে বলা হয় কনক্লুশন অথবা কনসিকুয়েন্স। আর এই ট্রুথ টেবিলটা একটু অন্যরকম। ঠিক আছে? ট্রুথ টেবিলটা কেমন দেখেন, ট্রু ট্রু হচ্ছে ট্রু, ট্রু ফলস ফলস, আবার ফলস ট্রু ট্রু, আবার ফলস ফলস ট্রু। তাই না? এটা কিন্তু কোনো বুলিয়ান অপারেশনের মতো না, বা যোগ বা গুণ ফলের মতো করে আমরা আগে যেগুলো দেখছি, যোগের মতো করে আমরা সাজাচ্ছি, গুণের মতো করে সাজাচ্ছি। আমরা কিন্তু এটা ওরকম ভাবে সাজাতে পারি না। ঠিক আছে? এটা একটু অন্যরকম। ওকে। আর এই যে আমাদের ইফ পি দেন কিউ, এটাকে অনেক ভাবে বলা যায়, এতগুলা ভাবে এটাকে প্রকাশ করা যায়। ইফ পি দেন কিউ, পি ইমপ্লাইজ কিউ, ইফ পি কমা কিউ, পি অনলি ইফ কিউ। এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে যে কোনটা হচ্ছে সঠিক বা কোনটা সঠিক নয় এর এক্সপ্রেশন হিসেবে। এখান থেকে তিনটা আসলো, আমি আরেকটা বানাই দিলাম। ঠিক আছে না? তাহলে যেটা হবে না সেটাই, সেটাই হলো অ্যান্সার। আচ্ছা, এখন আসি তিনটা টার্মস: কনভার্স, কন্ট্রাপজিটিভ অ্যান্ড ইনভার্স। এখন আমাদের যে ইমপ্লিকেশন আছে, আমরা যদি বলি এই ইমপ্লিকেশনের কনভার্স কি, বা কন্ট্রাপজিটিভ কি, বা ইনভার্স কি, তাহলে সেটার বিভিন্ন বিভিন্ন প্রকার আছে। যেমন আমরা যদি বলি এইটার কনভার্স কেমন, অ্যান্সার হবে এইটা। আমরা যদি বলি এইটার কন্ট্রাপজিটিভ কেমন, তাহলে অ্যান্সার হবে এইটা। আর যদি বলি এই স্টেটমেন্টটার বা ইমপ্লিকেশনের ইনভার্স কেমন, তাহলে অ্যান্সার হবে এইটা। এখন পরীক্ষায় আসতে পারে, কিভাবে পরীক্ষায় তো এভাবে আসবে না।
সাইন আকারে আসবে না। পরীক্ষায় আসবে একটা সেন্টেন্স দেয়া থাকবে এবং সেন্টেন্সে বলা হবে যে কনভার্সে কনভার্ট করেন, কোনটা পজিটিভ বের করেন, ইনভার্স বের করেন। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে ইট ইজ রেইনিং ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মাই নট গোয়িং টু হোম। এটা কিন্তু একটা ইমপ্লিকেশন সেন্টেন্স, ঠিক আছে? সেটা কিভাবে ইমপ্লিকেশন দেখেন, এই যে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কিউ ইজ পি, দেখছেন? এটা কিন্তু এইটারই প্রকাশ। তাহলে কোন সেন্টেন্সে যদি এরকম দেয়া থাকে তাহলে আমরা কি বুঝবো, ইজের পরে যেটা সেটা হবে আগে, ইজের আগে যেটা সেটা হবে পরে। ওকে, তাহলে এইখানে পি কোনটা আর কিউ কোনটা প্রথমে আমাদের বের করতে হবে, তাহলে তো আমরা পারবো। আচ্ছা, এখন একটু বলেন, আমরা যদি বলি ইফ পি দেন কিউ, এর মানে কি, কোনটা আগে হয়? যদি আমরা স্কুলে যাই তাহলে ক্লাস করতে পারবো। তাহলে এখানে আগে কোনটা? যদি আমরা স্কুলে যাই তাহলে ক্লাস করতে পারবো। এটার জন্য আগে আমাদের করতে হবে যদি আমরা স্কুলে যাই বা স্কুলে যেতে হবে, তাই না? তাহলে আমাদের আসল কন্ডিশন কোনটা? পি। তাহলে আমাদের এই সেন্টেন্সটাকে একটু খুঁজে বের করতে হবে আসল কন্ডিশন কোনটা। রেইনিং ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মাই নট গোয়িং টু টাউন। তাহলে এখানে পি কি? অবশ্যই রেইন। আর কিউ এখানে কি? নট গোয়িং টু টাউন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে যদি হয় পি রেইন এবং কিউ হচ্ছে নট গোয়িং টু টাউন, তাহলে আমরা যদি এটাকে এইভাবে ভাবি, রেইন নট টাউন, তাহলে এটার কনভার্স কেমন হবে? এটা উল্টায় যাবে, নট টাউন রেইন। তাহলে আমরা কেমন বলতে পারি, ইফ আই ডু নট গো টু টাউন, ইফ আই ডু নট গো টু টাউন দেন ইট ইজ রেইনিং। আর এটা যদি আমি বলি কন্ট্রাপজিটিভ কেমন এটার, তাহলে কি হয়, এটা উল্টায় যায় এবং সাথে আরেকটা নেগেশন আসে। এই যে উল্টায় গেল এবং সাথে আরেকটা নেগেশন আসলো, নেগেশন।
এখন নেগেশনে নট নট কিন্তু কাটা যায়, তাহলে আমরা কি বলতে পারি? ইফ আই গো টু টাউন, ইফ আই গো টু টাউন, আর রেইনিং এর নেগেশন কি? ইট ইজ নট রেইনিং। আচ্ছা, এখন যদি আমি বলি এইটার ইনভার্স কেমন হবে, তাহলে জাস্ট এইটার নেগেশন, প্রথমে রেইনের নেগেশন, দেন নট টাউনের নেগেশন। নট টাউনের নেগেশন হচ্ছে টাউন। তাহলে আমরা এটা কেমন বলতে পারি? ইফ ইট ইজ নট রেইনিং আই উইল গো টু টাউন। ঠিক এরকম, ইফ ইট ইজ নট রেইনিং দেন আই উইল গো টু টাউন। এখানে গ্রামার অত আপনাদের ভাবা লাগবে না, গ্রামার নিয়ে। ঠিক আছে, আপনারা জাস্ট মানে প্রকাশ করলে হলো, বা আপনাদের অ্যান্সার সঠিক হলে হলো। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর কোশ্চেন থাকলে বলেন। স্যার এই পার্টটা আবার একটু বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, ঠিক আছে? একটু শুনেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের এইখানে যে স্টেটমেন্টটা আছে, ইমপ্লিকেশন, ইফ পি দেন কিউ, আমরা যদি বলি এটার কনভার্স কি হবে, সেটা আমরা বলি এটা। যদি বলি এটার ইনভার্স কনভার্ট কন্ট্রা পজিটিভ কেমন হবে, তাহলে আমরা এটা বলতে পারি উল্টায় যাবে এবং সামনে একটা করে নেগেশন আসবে। আর যদি বলি ইনভার্স কেমন হবে, তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, শুধু সামনে একটা নেগেশন আসবে। এখন একটা সেন্টেন্স দেয়া থাকবে, এরকম একটা সেন্টেন্স দেয়া থাকবে, ইট ইজ রেইনিং অর মাই নট গোয়িং টু টাউন। প্রথমে আপনাদের বের করতে হবে কি এখান থেকে পি কোনটা কিউ কোনটা। ঠিক আছে, এখানে কি বলতেছে? ইট ইজ রেইনিং ইজ এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মাই নট গোয়িং টু টাউন। এখানে আমরা বুঝতে পারতেছি যে রেইনিং হচ্ছে পি, আর নট গোয়িং টু টাউন হচ্ছে আমাদের কিউ। তাহলে আমাদের কি হলো? রেইন নট গোয়িং টু টাউন। আমাদের এইটা হলো আমাদের স্টেটমেন্ট। এখন আমি যদি বলি এইটার কনভার্স কেমন হবে, তাহলে কি হয়? এটা জাস্ট উল্টায় যায়। এই যে দেখেন, এটা কনভার্স কি জাস্ট উল্টাই গেছে। তাহলে আমরা কি বলতে পারি? ইফ আই ডু নট গো টু টাউন দেন ইট ইজ নট রেইনিং। এরকম। যদি বলি এইটার কন্ট্রা পজিটিভ কেমন হবে, তাহলে কি হয়? উল্টায় যায় এবং সামনে নেগেশন আসে। এইটা উল্টায় যাবে এবং সামনে নেগেশন আসে। এরকম, ইফ আই ডু নট গো টু, ইফ আই গো টু টাউন দেন ইট ইজ নট রেইনিং। দেখেন, রেইনটা কিন্তু পরে চলে আসছে এবং রেইনে একটা নেগেশন আসছে, নট। নট গোয়িং টু টাউন আগে চলে আসছে এবং নট নটে কেটে গেছে, আই গো টু টাউন আসছে। আর যদি বলি এটার ইনভার্স কেমন হবে, তাহলে জাস্ট উল্টাই যাবে, সরি উল্টাই যাবে না, তেমনই থাকবে, সামনে নেগেশন আসবে। তাহলে রেইনের সামনে একটা নেগেশন আসবে, ইট ইজ নট রেইনিং। আর নট গোয়িং টু টাউনের সামনে একটা নেগেশন আসে, নট নট কে কেটে দিবে,
তাহলে হবে আই উইল গো টু টাউন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বাই কন্ডিশনালে যাচ্ছি। বাই কন্ডিশন হলো এরকম। এটাকে কথায় বলে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। আর এটা যদি আমরা সেন্টেন্সে প্রকাশ করতে চাই, তাহলে পি যদি বলে ইফ আই অ্যাম এট হোম, এবং কিউ যদি বলে ইট ইজ রেইনিং, তাহলে এইটা বলতে বোঝায় ইফ আই অ্যাম এট হোম, সরি, আই অ্যাম এট হোম ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ রেইন। যদি পি বলে আই অ্যাম এট হোম এবং কিউ বলে ইট ইজ রেইনি, তাহলে বাই কন্ডিশন হবে আই অ্যাম এট হোম ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ রেইনি। বাই কন্ডিশনালের ট্রুথ টেবিলটা এরকম। ট্রুথ টেবিল গুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, মেমোরাইজ করতে হবে। ট্রুথ টেবিল কিন্তু এক্সামে আসতে পারে। আর বাই কন্ডিশনাল বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা যায়, এত ভাবে লেখা যায়। তার মধ্যে এটা হচ্ছে বেশিরভাগই এরকম লেখা হয়, পি আই ডাবল এফ কিউ। আই ডাবল এফ কিউ থাকলে আপনার বলতে হবে সেটা বাই কন্ডিশনাল। আর যদি একটা ইফ থাকে তাহলে সেটা বুঝতে হবে ইমপ্লিকেশন, একটু আগে যেটা পড়লাম। আচ্ছা, এখন আমাদের ট্রুথ টেবিল বানাতে হতে পারে। যে বলতে পারে এটার জন্য একটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করো। আমরা তো ট্রুথ টেবিল সম্পর্কে আগে জানছি। ট্রুথ টেবিল সম্পর্কে আমরা তো জানি মোটামুটি, তাই না? কেউ জানেন না এমন আছেন ট্রুথ টেবিল কি জিনিস? ওকে, ট্রুথ টেবিল যদি আমাদের বানাতে হয়, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে কয়টা ভ্যারিয়েবল আছে। এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? তিনটা। তো তিনটার জন্য আমরা এক একটা কলাম বানাবো। তিনটার জন্য একটা কলাম বানালাম এরকম। দেন এখানে দেখেন আর এর সামনে একটা নেগেশন আছে, তাহলে নেগেশনের জন্য আমরা আর একটা কলাম বানাবো। তারপরে দেখেন এইটা একটা ইউনিট, এটা এই ইউনিটের জন্য আমরা একটা কলাম বানাবো। দেন এই পুরোটার জন্য একটা কলাম বানাবো। এরকম ছোট ছোট খণ্ডে আমরা ভাগ করব, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। কেউ যদি এই মধ্যের দুইটা না বানান, ডাইরেক্ট এটা বানাতে পারেন, এই তিনটার পরে এটা বানাতে পারেন, তাহলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ইউনিটে ভাগ করি যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। এখন আর এর থেকে নেগেশন আর বানানো কিন্তু অনেক সোজা। ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, এটা কিন্তু একদম ইজি। বাট এইটা করতে গেলে কিন্তু ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে। এই দুইটা থেকে যদি আমরা পি অর কিউ বানাতে চাই, তাহলে আমাদের পি অর কিউ অর্থাৎ ডিসজাংশন,
ডিসজাংশনের ট্রুথ টেবিলটা কিন্তু মনে রাখতে হবে। ডিসজাংশনের ট্রুথ টেবিল ছিল যোগ, যোগের ট্রুথ টেবিল। সো আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি জাস্ট পি আর কিউ যোগ করলে কেমন হবে সেটা আমরা এইভাবে বের করতে পারি। যেমন দেখেন ফলস ফলস ইকুয়াল টু ফলস, মানে 0 + 0 ইকুয়াল টু 0। ফলস মানে 0, ট্রু মানে 1, 0 + 1 ইকুয়াল টু 1, তাহলে ট্রু ইকুয়াল টু 1। এইভাবে আমরা এটা বানাবো। আচ্ছা, এখন আমরা যে এইটা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের এই ইউনিটটা আর এই ইউনিটটা, এই ইউনিটটা আর এই ইউনিটটা। আমাদের এই দুইটা ইউনিট মিলে হচ্ছে আমাদের এটা বানাতে হবে। আর এটা বানানোর জন্য আমাদের কিন্তু এই ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে। ঠিক আছে? ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলের সাহায্যে আপনারা এই কলমটা বানাতে পারবেন। আমি যদি একটা করে দিই, সেটা কেমন হবে? পি অর কিউ ইমপ্লিকেশন নেগেশন অফ আর, এটা যদি হয় ট্রু, নেগেশন অফ আর যদি হয় ফলস, তাহলে দেখেন আমাদের ট্রুথ টেবিলে কেমন আছে। পি যদি হয় ট্রু, নেগেশন অফ আর যদি হয় ফলস, তাহলে আমাদের পুরো স্টেটমেন্টটা কি হবে? ফলস। তাহলে দেখেন এটা আমার ফলস আছে। এইভাবে আপনারা একটা বড় এক্সপ্রেশনের বা কম্পাউন্ড প্রিপোজিশনের প্রপোজিশনের ট্রুথ টেবিল জেনারেট করতে পারবেন। এখানে একটা সহজ স্বীকারোক্তি বলা আছে যে দুইটা প্রপোজিশন আর ইকুইভ্যালেন্ট ইফ দে অলওয়েজ হ্যাভ এ সেম ট্রুথ টেবিল। মানে কি? দেখেন, আমরা যদি একটা ট্রুথ টেবিল বানাই, এটার জন্য একটা ট্রুথ টেবিল বানাই আর এটার জন্য একটা ট্রুথ টেবিল বানাই, তাহলে দেখেন ট্রুথ টেবিলে সবসময় ইকুয়াল হচ্ছে। প্রত্যেকটা রো একই আসতেছে। তখন আমরা বলতে পারি এই দুইটা এক্সপ্রেশন আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্টের সাইন এরকম তিনটা দাগ। ঠিক আছে? তাহলে টু প্রপোজিশনস আর ইকুইভ্যালেন্ট ইফ দে অলওয়েজ হ্যাভ দ্য সেম ট্রুথ টেবিল। এখন যদি পরীক্ষায় আসে যে চেক করেন এইটা আর এইটা ইকুইভ্যালেন্ট নাকি, তাহলে আপনারা কি করবেন? এটা ট্রুথ টেবিল বিল্ড করবেন এবং ট্রুথ টেবিল বিল্ড করে দেখাবেন যে প্রত্যেকটা রো একই আসে। তখন তো আপনার লাস্টে লিখবেন যে ইয়েস দে আর ইকুইভ্যালেন্ট। আর যদি বলা হয় এইটা আর ওইটা ইকুইভ্যালেন্ট না, সেটা দেখান, তাহলে সেম ট্রুথ টেবিল স্ট্রাকচার গঠন করবেন এবং ট্রুথ টেবিলে দেখাবেন যে
দেখো, এইটা আর এটা সমান না, এটার প্রত্যেকটা রো একই না, তাহলে বলা যায় এই দুইটা নন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে বলতেছে দ্যাট showing the truth table that neither the converse or nor inverse of an implication are not equivalent। এই যে ইনভার্স, এটা জাস্ট ইনভার্স আর কনভার্স দেখাইছে যে ইকুইভ্যালেন্ট না। এই জন্য আপনাদের কিন্তু ইনভার্সটা মুখস্থ রাখতে হবে যে এটার ইনভার্স কোনটা আর কনভার্স কোনটা, বাট কোনটা পজিটিভটা কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কিন্তু ট্রুথ টেবিল বানানো দেখছি, কিভাবে ট্রুথ টেবিল বানায়। এখানে কয়টা ভেরিয়েবল আছে? তিনটা ভেরিয়েবল। তিনটা ভেরিয়েবলের জন্য আমরা কয়টা আলাদা আলাদা রো, এখানে কয়টা আলাদা আলাদা রো আসতেছে? 1 2 3 4 5 6 7 8, আটটা। তিনটা ভেরিয়েবলের জন্য আমার আটটা রো আসতেছে। আমার যদি দুইটা ভেরিয়েবল থাকতো তাহলে চারটা রো আসতো। তাহলে এটা সম্পর্কটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এন কি কিউব না? এন কিউব না, কিন্তু এটা এন, এটা হলো 2 টু দি পাওয়ার এন। আর এন এর ভ্যালু এখানে কোনটা? এই যে যেটা আমরা ইউজ করছি, অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল যদি হয় তিনটা তাহলে হবে 2 টু দি পাওয়ার কিউব। ভ্যারিয়েবল যদি হয় দুইটা, 2 টু দি পাওয়ার 2। এটা কিন্তু 8, এটা কিন্তু 4। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এমসিকিউর জন্য এটা। আচ্ছা, এখন যদি বলা হয় অপারেটরের প্রিসিডেন্স কেমন, আমরা কিন্তু জানি যোগ বিয়োগ আগে গুণ করতে হয়, গুণ এবং ভাগ করতে হয়, জানি না? আমাদের যদি বলে 2 + 3 × 5, এটার অ্যান্সার কত? 17। 17। কিভাবে জানলাম? আমরা গুণ অপারেশন কিন্তু আগে করেছি। আমাদের যদি যোগ অপারেশন আগে করতাম তাহলে আমাদের অ্যান্সার কত হতো? 25। কিন্তু সেটা না, আমাদের গুণ অপারেশন আগে করতেছি, এই জন্য হচ্ছে 17। সো আমরা জানি যে গুণ আগে যোগ পরে, অর্থাৎ গুণের প্রিসিডেন্স বেশি। ঠিক আছে না? সো এরকম করে আমাদের এই যে বুলিয়ান যে লজিক্যাল অপারেটর, এগুলোরও প্রিসিডেন্স আছে।
এখানে নেগেশনের প্রিসিডেন্স 1। তারপরে এটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের প্রিসিডেন্স 2। তারপরে আছে ডিসজাংশন, ডিসজাংশনের প্রিসিডেন্স 3। তারপরে আছে ইমপ্লিকেশন, ইমপ্লিকেশনের প্রিসিডেন্স 4। তারপরে আছে বাইডিরেকশনাল, বাইডিরেকশনাল প্রিসিডেন্স 5। তাহলে আমরা যদি কোথাও দেখি, তাহলে আমরা কোনটা আগে করব? নেগেশন আগে করব, ঠিক আছে। এর প্রিসিডেন্স বেশি সবচেয়ে, এখানে বেশি বলতে মানে প্রিসিডেন্স 1। যেমন আমরা বলি আহ যখন ছোটবেলা দেখছি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র রোল 1, তাই না? ওই রকম। আচ্ছা, এখন আমরা আসি ট্রান্সলেটিং ইংলিশ সেন্টেন্সেস। আমরা একটা ইংলিশ সেন্টেন্সকে কিভাবে আমরা প্রপোজিশনাল লজিকে কনভার্ট করব। আচ্ছা, আমরা একটু 5 মিনিট ব্রেক নিই, ঠিক আছে? আপনার হয়তো একটু এক্সস্টেড হয়ে গেছেন একটানা 1 ঘন্টা লেকচার শুনে। আপনাদের আইডিটা এই যে জুম অ্যাপের যে চ্যাট বক্স আছে ওখানে লিখে দেন, ঠিক আছে? প্রথমে রোল লিখবেন, দেন আপনাদের নাম লিখবেন। বুঝাতে পারছি? সবাই একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনাদের রোল লিখেন এবং নাম লিখেন। এখানে না লিখলে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স মিসিং হয়ে যাবে, ঠিক আছে? আপনারা কি কেউ লিখতে পারছেন? হ্যাঁ, এরকম লিখেন, রোল লিখেন এবং নাম লিখেন। ওকে, তাহলে আমরা একটু পড়াশোনায় ফিরে যাই, আমাদের আর অল্প কিছু বাকি আছে স্লাইড। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কোন সেন্টেন্সকে কিভাবে আমরা প্রপোজিশনাল লজিকে কনভার্ট করব। এখন আমাদের যদি বলে ইফ আই গো টু হ্যারিস অর টু দ্য কান্ট্রি। হ্যারিস মানে একটা ফ্রেন্ড, তার নাম হ্যারি, অর্থাৎ হ্যারির বাসায় যাব অথবা আমরা কান্ট্রিতে যাব। মানে কান্ট্রি বলতে গ্রামের বাড়ি বোঝায়। আই উইল নট গো টু শপিং, ইংলিশে কান্ট্রি বলতে গ্রামের বাড়ি বোঝায়। আমরা যদি বলি গ্রামের বাড়ি, ইংলিশে কান্ট্রি বলতে গ্রামের বাড়ি বোঝায়। আই উইল নট গো টু শপিং, আমরা এই সেন্টেন্সকে আমরা প্রপোজিশনাল লজিকে কনভার্ট করব। এখানে আমাদের প্রথম কাজ হবে কি, আমাদের যে আহ ইয়াগুলো আছে, প্রপোজিশনস গুলো আছে, এগুলো আমাদের অ্যাটমিক প্রপোজিশন গুলো আছে, সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমত আছে ইফ, তারপরে আছে কি অর, ঠিক আছে না? এই দুইটা আছে কিন্তু, জি। ইফ এবং অর।
আমরা কি জানি অর হচ্ছে ভি, অর্থাৎ ডিসজাংশন। আর ইফ হচ্ছে কি এরকম, তাই না? এখন আমাদের দ্বিতীয় কাজ হলো ভ্যারিয়েবল গুলা ডিফাইন করা। ভ্যারিয়েবল গুলা ডিফাইন কেমন ভাবে করব? ইফ আই গো টু হ্যারিস, এখানে গো টু হ্যারিস কে আমরা পি দ্বারা ডিনোট করলাম, গো টু কান্ট্রি কে আমরা কিউ দ্বারা ডিনোট করলাম, আর আই উইল নট গো টু শপিং, এখানে গো টু শপিং কে আমরা আর দ্বারা ডিফাইন করলাম। এখন আমাদের বলতেছে ইফ আই গো টু হ্যারিস অর টু দা কান্ট্রি, এই পুরা একটা স্টেটমেন্ট, এই পুরো একটা স্টেটমেন্ট কিন্তু ইফের ভিতর, অর্থাৎ ইফের আন্ডারে এই পুরো স্টেটমেন্ট আছে। তাহলে এই একটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? গো টু হ্যারিস অর গো টু কান্ট্রি, এভাবে ডিফাইন করতে পারি। তারপরে আছে ইফ, ইফ কিভাবে হয়? ইফ হচ্ছে ইমপ্লিকেশন, মনে পড়ছে? তাহলে এটা হচ্ছে এরকম দিয়ে, আর এখানে পরবর্তীতে কি, ইফ আমরা যদি এইটা করি, ইফ আমরা যদি এইটা করি তাহলে কি করব আমরা? নট গো টু শপিং। তাহলে কি করব? গো টু শপিং হচ্ছে আমরা আর দিয়ে ডিফাইন করছিলাম, আর নট গো টু শপিং এই যে নেগেশন। তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতাম। ইফ পি অর কিউ দেন নট আর, ইফ পি অর কিউ দেন নট আর। ঠিক আছে, এইভাবে আমরা একটা সেন্টেন্সকে পজিশনাল লজিকে কনভার্ট করতে পারি। আপনাদের পরীক্ষা অন্য একটা সেন্টেন্স আসবে, সেই অন্য একটা সেন্টেন্সকে আপনারা এভাবে পজিশনাল লজিকে কনভার্ট করবেন। এই যে এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এক্সাম্পলটা প্র্যাকটিস করতে পারেন। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকেও আপনারা কনভার্ট করতে পারেন। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা টপিক আছে, আমি একটু দেখতেছিলাম এটা কঠিন হবে নাকি। এটা সোজাই আছে, আপনাদের জন্য বেশি কঠিন হবে না। এখানে আমাদের সিস্টেম স্পেসিফিকেশন বলে একটা কথা আছে। একদম সোজা বাংলায় বলতে গেলে আমরা একটু আগে যা করলাম,
একটা সেন্টেন্সকে আমরা প্রপোজিশন লজিকে কনভার্ট করলাম, সেটাই করব আমরা। ঠিক আছে, যেমন আমাদের এইখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সকে আমরা প্রপোজিশন লজিকে কনভার্ট করব। ঠিক আছে, এখন তাহলে সিস্টেম স্পেসিফিকেশন বলতে আসলে কি বোঝায়? এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা একটা লজিকে কনভার্ট করলাম। এখন এখানে আরো অনেকগুলা লজিক থাকতে পারে। এখানে দেখেন আমাদের কয়টা আছে, আর দিস স্পেসিফিকেশনস কনসিস্টেন্ট। এখানে কি বলতেছে? আমরা আগে সিস্টেম স্পেসিফিকেশন দেখছি, তাই না? কনসিস্টেন্ট সিস্টেম স্পেসিফিকেশন বলতে আসলে কি বোঝায়? এখন এটা বলতে বোঝায় যদি আমাদের একাধিক সিস্টেম থাকে, এখানে দেখেন কয়টা সিস্টেম, একাধিক সিস্টেম থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, এগুলাকে আমরা লজিকে কনভার্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, এগুলোকে লজিকে কনভার্ট করা। লজিকে কনভার্ট করে কিন্তু আমি একটু আগে শিখছি, দেখেন। প্রথম আমরা কি ভ্যারিয়েবল ডিনোট করব, এই যে পি আর কিউ দুইটা ভ্যারিয়েবল নিলাম, এবং আমরা ভেরিয়েবলকে লজিকে কনভার্ট করলাম, তিনটা ভেরিয়েবলকে তিনটা লজিকে কনভার্ট করলাম। এখন আমাদের কি হবে, কনসিস্টেন্ট যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের ট্রুথ টেবিল বানাতে হবে। এই তিনটার আমরা ট্রুথ টেবিল বানাবো। দেখেন আমাদের ট্রুথ টেবিল বানানো হলো, এই যে আমরা এই তিনটার জন্য ট্রুথ টেবিল বানালাম। এখন ট্রুথ টেবিল যেহেতু বানালাম, সেহেতু আমরা তারপরে চেক করব যে একটা রো কি সেম কিনা সবার জন্য। দেখেন এখানে 3 নাম্বার রোটা দেখেন সবার জন্য সেম, ট্রু 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 ট্রু। তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমটা বা এই সিস্টেম স্পেসিফিকেশনটা কনসিস্টেন্ট। আমার কথা কি বোঝা গেছে কিভাবে আমরা কনসিস্টেন্ট চেক করব? কেন না বুঝে থাকলে একটু বলেন যে আমি বুঝতে পারি নাই। জি স্যার, যদি আরেকবার একটু বলতেন। সিস্টেম স্পেসিফিকেশন যদি আপনাদের চেক করতে বলে, প্রথমে একাধিক ইংলিশ সেন্টেন্স দিবে। প্রথমে আপনাদের কাজ হবে সেই সেন্টেন্স গুলাকে লজিক্যাল প্রপোজিশনাল লজিকে কনভার্ট করা। প্রপোজিশনাল লজিকে কনভার্ট করতে গেলে প্রথমে আপনারা কি করেন, আমাদের কি করতে হয়, ভ্যারিয়েবল ডিনোট করতে হয়। ভ্যারিয়েবল খুঁজবো, এখান থেকে আমরা ভ্যারিয়েবল খুঁজে দেন আমরা এরকম তিনটা প্রপোজিশনাল লজিকে কনভার্ট করব। দেন আমরা এই তিনটার জন্য ট্রুথ টেবিল বানাবো। এই যে এখানে ট্রুথ টেবিল বানানো আছে। দেন আমরা চেক করব যে ট্রুথ টেবিলের কোনো রো সেম কিনা। এই দেখেন এখানে 3 নাম্বার রোতে ট্রু 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 আছে, তিনটা পজিশনের ক্ষেত্রেই। এটার জন্য ট্রু, এটার জন্য ট্রু, এটার জন্য ট্রু। সো আমরা বলতে পারি সিস্টেম স্পেসিফিকেশন ইজ কনসিস্টেন্ট। ট্রুথ টেবিল তো বানাতে পারবেন নাকি? পি আর কিউ যদি থাকে, পি আর কিউ বের করতে পারবেন না, যোগ। আর নেগেশন অফ পি তো বের করতেই পারবেন এখান থেকে এখানে। আর এটার জন্য কিন্তু ইমপ্লিকেশনের জন্য কিন্তু মুখস্থ রাখতে হবে, আমি বলছিলাম পি আর কিউ থেকে ইমপ্লিকেশন বের করা। ঠিক আছে, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। সো আমরা এইটা কনভার্ট করলাম, দেখলাম একটা রো পুরা সেম, তখন আমরা বলতে পারবো এই যে সিস্টেম স্পেসিফিকেশনটা এটা কনসিস্টেন্ট। দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখিয়ে রাখুন। এই দেখেন আরেকটা এক্সাম্পল দেয়া আছে যে সিস্টেম স্পেসিফিকেশনটা, এখানে যে 4টা সিস্টেম দেয়া আছে সেটা কনসিস্টেন্ট কিনা। আমাদের প্রথম কাজ হবে এটাকে প্রপোজিশনাল লজিকে কনভার্ট করা। দেখেন আমরা প্রপোজিশনাল লজিকে কনভার্ট করলাম 4টা। দেন আমরা এই 4টার জন্য ট্রুথ টেবিল বানাবো। কিন্তু দেখেন এই ট্রুথ টেবিলে দুঃখের বিষয়, এইটা 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 এটার জন্য কোনো রোই আমরা সেম পাইনি। দেখেন
এই রোতে একটা ঝামেলা, এই রোতে একটা ঝামেলা, এই রোতে কোনোটাই সেম না, এই রোতেও কোনোটা সেম না, তাহলে আমরা বলবো এইটা নট কনসিস্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন কোনোটাই কিন্তু সেম না। আর আমরা কিন্তু রো চেক করবো পি আর কিউ বাদ দিয়ে। ঠিক আছে, অনেকে পি আর কিউ ধরে রো চেক করতে পারেন, কিন্তু রো আমরা চেক করতে হবে এইটুকুর ভিতরে। আশা করি বুঝতে পারছেন, না বুঝে থাকলে বলবেন। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের আহ প্রথম স্লাইডের সিলেবাস এ পর্যন্তই, এরপরে লজিক পাজেল আসলে অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আপনাদের প্রথমটার হচ্ছে 28 পৃষ্ঠা পর্যন্ত, স্লাইড 28। আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা আরেকবার বলতেছি, আপনাদের আইডি এবং নাম চ্যাট বক্সে লিখে দেন, এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স নিব। আচ্ছা, আমাদের প্রথম ক্লাস এ পর্যন্তই শেষ। কারো কোনো কথা থাকলে বলতে পারেন।